কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো আমরা যে ত্রিকোণমিতি শুরু করছিলাম হায়ার ম্যাথের, আজকে আমরা 7 নাম্বার লেকচারে চলে আসছি এবং এইটা হচ্ছে চ্যাপ্টারের উপরে শেষ লেকচার। অর্থাৎ এই লেকচারটার পরে আশা করি তোমাদের ত্রিকোণমিতি শেষ হয়ে যাবে। এরপরে কিছু সৃজনশীল কোশ্চেন নিয়ে আবার তোমাদের সামনে আসব এবং টেস্ট পেপারের কিছু জটিল কোশ্চেন নিয়েও তোমাদের সামনে আসব। কিন্তু আজকে হচ্ছে আমরা সমাধান করার মাধ্যমে মানে চ্যাপ্টার ভিত্তিক ভাবে ত্রিকোণমিতি শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে লাস্ট ক্লাসগুলোতে আমরা ত্রিকোণমিতি বড় বড় অ্যাঙ্গেল গুলা কিভাবে ভাঙতে হয় প্রত্যেকটা অ্যাঙ্গেল ভাঙা দেখছি। আজকের ক্লাসটাতে শুধু আমরা দেখব সমাধান কিভাবে করতে হয়। তাহলে সমাধান কিন্তু তুমি জেনারেল ম্যাথেও করে আসছো, 9.2 চ্যাপ্টারটাতে সমাধান করে আসছো। সেইখানে সমাধান মানে হচ্ছে একটা ত্রিকোণমিতিক সমীকরণে সাধারণত থিটা হচ্ছে চলক, এবং তোমরা জানো সমাধান মানে হচ্ছে চলকের মান বের করা। সো আমি যদি তোমাকে একটা কোশ্চেন দেই, সাপোজ মনে করো এই হচ্ছে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু সামথিং। এই কোশ্চেনটা আমি কিছুক্ষণের মধ্যেই সলভ করাবো। ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই √3। ধরো এই একটা সমীকরণ। এই সমীকরণে তোমাকে যদি সমাধান করতে বলে, তোমাকে অ্যাকচুয়ালি কার মান বের করতে বলছে? থিটার মান বের করতে বলছে, কারণ ত্রিকোণমিতিতে থিটা হচ্ছে চলক। ত্রিকোণমিতিতে থিটা হচ্ছে চলক, কারণ থিটাই হচ্ছে ত্রিকোণমিতির তোমার এই যে অনুপাতগুলোর দিক নির্দেশনা প্রদান করে। এখন এই চলকের মান আমরা তো বের করে আসছি, কিন্তু আমরা শুধুমাত্র সূক্ষ্মকোণের জন্য চলকের মান বের করছি। অর্থাৎ কখনো যদি মান ঋণাত্মক আসছে, আমরা বলছি মানটা গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় সেটার ব্যাখ্যাও আমরা দেই নাই। এখন আমরা দেখব ঋণাত্মক মানগুলাও গ্রহণযোগ্য, ধনাত্মক মানগুলাও গ্রহণযোগ্য। বেসিক কনসেপ্ট যদি চিন্তা করো, কনসেপ্ট খুব বেশি লাগবে না, কনসেপ্ট এইটুকু জানলেই হবে। তোমরা জানো হচ্ছে এই যে দেখো, প্রথম চতুর্ভাগে হচ্ছে অল প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন প্লাস, তৃতীয় চতুর্ভাগে হচ্ছে ট্যান প্লাস এবং চতুর্থ চতুর্ভাগে হচ্ছে কস প্লাস। এটার ব্যাখ্যা আমি 8.3 এর বেসিক ক্লাসে দিছি। কেন হয়, কি জন্য হয়, সব তোমরা জানার কথা যারা এই ক্লাস করতেছ। তো সাইনের ধনাত্মক মান যদি আসে, তাহলে প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে সাইন ধনাত্মক হতে পারে, তাহলে ধনাত্মক মানের জন্য আমরা দুইটা অ্যান্সার পাবো। যদি এই যে যেমন মনে করো এখানে কটের মান বের করতে বলছে, কটের মান দেখো আবার কি আছে, মাইনাস আছে, ঋণাত্মক মান আছে। এখানে একটা ব্যবধি দেওয়া আছে, মানে কোথায় থিটাটা থাকবে এই ব্যবধিটার উপর নির্ভর করবে থিটার মান। মনে করো ব্যবধি হিসাবে দেওয়া আছে সম্পূর্ণটা 360 ডিগ্রি ব্যবধি হিসাবে দেওয়া আছে। তাহলে দেখো তো কট থিটা, আমরা জানি প্রত্যেকটা ত্রিকোণমিতিক অনুপাত দুইটা ঘরে পজিটিভ, একটা হচ্ছে তার নিজের ঘর, আরেকটা হচ্ছে প্রথম ঘর, ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং যার যার নিজস্ব কোয়াড্রেন্টে সে পজিটিভ, বাকি সকল জায়গায় সে নেগেটিভ। এই যে কট আলফার মান, কট তো এইখানে পজিটিভ এবং এইখানে পজিটিভ, বাকি দুই জায়গায় কট নেগেটিভ, তাহলে এখানে কটের মান কিন্তু বের হবে দুইটা। কটের মান দুইটা বের হবে। তখন তোমাকে বলতে হবে দ্বিতীয় চতুর্ভাগে যদি থাকে কট তাইলে কি মান পাবো, এবং চতুর্থ চতুর্ভাগে যদি কট থাকে তাইলে কি মান পাবো। এবার প্রত্যেকটা চতুর্ভাগের জন্য থিটার মান বের করার আবার আলাদা একটা সূত্র আছে। প্রথম চতুর্ভাগ সূক্ষ্মকোণ, এটার মান তো আমরা জানি, এটার মান বের করার জন্য আলাদা কোনো কিছু চিন্তা করতে হবে না। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে সাধারণত পাই মাইনাস থিটা ধরা হয়, তৃতীয় চতুর্ভাগে ধরা হয় পাই প্লাস থিটা। ব্যাখ্যাটা দিচ্ছি। ব্যাখ্যাটা হচ্ছে, এটার ব্যাখ্যার যদি আমি ডিপে ঢুকতে চাই, এটার ব্যাখ্যা অনেক বড় ব্যাখ্যা এবং অনেক কনসেপচুয়াল। কারণ আমরা সাধারণত কোনো একটা বিন্দু এক্স অক্ষের এই যে ধনাত্মক রেফারেন্স লাইনের সাথে যে কোণ উৎপন্ন করে সেই কোণকে থিটা হিসাবে ধরি, এইটাকে আলফা হিসাবে ধরি। তো এই সম্পূর্ণটা হচ্ছে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে আলফা বাদ দিলে আমরা ধনাত্মক থিটা কোণ পাই। এটার ব্যাখ্যা যারা ডিটেলস দেখতে চাও, তোমরা হচ্ছে এসএসসি তে সরল রেখায়, ইন্টারমিডিয়েটে দুঃখিত, এইচএসসি তে সরল রেখা চ্যাপ্টারে আমার প্লেলিস্ট দেয়া আছে। তোমরা যদি খুব মন চায় সরল রেখা প্লেলিস্টে দেয় 2 নাম্বার লেকচারটা যদি দেখো, তাহলে এই যে এই চতুর্ভাগে কেন পাই মাইনাস থিটা, এই চতুর্ভাগে কেন পাই প্লাস থিটা, এটার ব্যাখ্যা তোমরা ইন ডিটেলস পেয়ে যাবা একদম পুঙ্খানুপুঙ্খভাবে। কিন্তু এইখানে আমি তোমাদের শর্টকাট একটা ব্যাখ্যা দিই, শর্টকাট ব্যাখ্যা যেটা মোটামুটি গ্রহণযোগ্য হবে, কিন্তু বললাম ডিটেলস হবে না। সেটা হচ্ছে, আমরা তো থিটার মান, এই যে যত থিটা আছে এই থিটার মান নির্ভর করবে, মানে রেফারেন্স লাইনের সাথে থিটা নেই, তাহলে থিটার মান নেই কার সাথে, এক্স অক্ষের সাথে। থিটা এক্স অক্ষের সাথে থাকে। কথা কি বুঝাইতে পারছি?
এখন আমি তোমাদের আগের দিন বোঝাইছি দ্বিতীয় চতুর্ভাগে আসার পদ্ধতি হচ্ছে দুইটা। একটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে আমি 90 ডিগ্রি প্লাস থিটা এইভাবে দ্বিতীয় চতুর্ভাগে আসতে পারি, অথবা 180 ডিগ্রি মাইনাস থিটা এইভাবেও দ্বিতীয় চতুর্ভাগে আসতে পারি। তোমরা জানো এটা 90 ডিগ্রি, এটা 180 ডিগ্রি এবং এটা হচ্ছে 270 ডিগ্রি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে আসার পদ্ধতি দুইটা, কিন্তু আমরা সাধারণত এক্স অক্ষের সাথে যেহেতু কোণ উৎপন্ন করবে, এই জন্য আমরা এক্স অক্ষের সাথে হিসাবটা নিছি। তাহলে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে 180 ডিগ্রি। এই 180 ডিগ্রি থেকে মনে করো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হলো, এই ত্রিভুজের ভিতরে উৎপন্ন কোণ থিটা। 180 ডিগ্রি থেকে আমি অ্যাকচুয়ালি থিটাটা বাদ দিচ্ছি। 180 ডিগ্রি থেকে আমি কি বাদ দিচ্ছি? থিটাটা বাদ দিচ্ছি। প্রকৃত উত্তর হচ্ছে এই থিটা হচ্ছে এক্স অক্ষের এই যে ধনাত্মক তার সাথে কতটুকু কোণ উৎপন্ন করছে, এইটা হচ্ছে প্রকৃত উত্তর। কিন্তু আমরা মোটামুটি গ্রহণযোগ্য উত্তর হিসেবে কোনটা নিচ্ছি? আমরা গ্রহণযোগ্য উত্তর হিসেবে যেটা নিচ্ছি সেটা আবার আমি একটু অঙ্কন করে দেই, কারণ হচ্ছে এত ডিটেলসে গেলে আবার তোমরা পেঁচায় যাবা। সবার জন্য তখন কমপ্লিকেশন হয়ে যাবে, কিছু মানুষের জন্য ভালো হবে, ম্যাক্সিমামের জন্য কমপ্লিকেশন হবে। তাহলে দেখো এটা এক্স, এক্স প্রাইম, ওয়াই, ওয়াই প্রাইম। আমি যখন দ্বিতীয় চতুর্ভাগে থাকবো, দ্বিতীয় চতুর্ভাগে আমি থিটার মানটা ধরে নিব হচ্ছে এই 180 ডিগ্রি মাইনাস থিটা। 180 ডিগ্রিকে কি বলা হয়? পাই মাইনাস থিটার মাধ্যমে। কারণ এই যে এই এক্স প্রাইমের যেটা, এটা হচ্ছে পাই অথবা 180, রেডিয়ানে পাই, ডিগ্রিতে 180। আমরা ডেফিনেটলি রেডিয়ানে প্রকাশ করব। এই তো। আর তৃতীয় চতুর্ভাগে আসতে হইলে এই যে এক্স অক্ষের সাথে যদি কোণ উৎপন্ন করে, তাহলে এই পর্যন্ত হচ্ছে পাই, এর সাথে আমার থিটা যোগ হয়ে যাবে, তাইলে আমি তৃতীয় চতুর্ভাগে আসতে পারবো। আর চতুর্থ চতুর্ভাগে আসতে গেলে তোমরা জানো এটা 270 ডিগ্রি, ব্যাখ্যা একই। এখানে আসার নিয়ম হচ্ছে 270 ডিগ্রি এর সাথে থিটা যোগ, অথবা এইখান থেকে যদি এইখানে আসি, এটা 0 ডিগ্রি, এটা ঘুরে আবার কত ডিগ্রি হয়? 370 ডিগ্রি। সম্পূর্ণটা ঘুরে আসলে আবার কত ডিগ্রি হয়? 720 ডিগ্রি। তো এই যে তৃতীয় চতুর্ভাগ, এই তৃতীয় চতুর্ভাগে আসার একটা নিয়ম হচ্ছে 270 ডিগ্রি প্লাস থিটা, আরেকটা নিয়ম হচ্ছে 360 ডিগ্রি মাইনাস থিটা। এই 360 ডিগ্রিকে বলা হয় 2 পাই মাইনাস থিটা। তো আমরা ব্যবহার করব রেডিয়ান। এই জন্য দ্বিতীয় চতুর্ভাগে আমরা যখন থিটার মান বের করব তখন ব্যবহার করব পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগে পাই প্লাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগে 2 পাই মাইনাস থিটা। আর এইখানে তো সূক্ষ্ম কোণ অবস্থাতেই থাকবে, এখানে সূক্ষ্ম কোণ অবস্থাতেই থাকবে। এই তো, কথাটা মনে রাখতে পারলেই তোমার সমাধানের প্রবলেম সলভ। এবং ইন ডিটেলস বেসিক যদি দেখতে চাও, আমি বলে দিলাম আমার এইচএসসি সরল রেখার লেকচার প্লেলিস্ট দেওয়া আছে, সম্পূর্ণ 14টার মতো ক্লাস দেওয়া আছে। সেকেন্ড লেকচার যেটা, ওইটা দেখলে একদম ডিটেলস পেয়ে যাবা। তাহলে দেখো, প্রথম চতুর্ভাগ সূক্ষ্মকোণ, দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস থিটা। হিসাব করো, 180 থেকে থিটা বাদ দিলে আমরা দ্বিতীয় চতুর্ভাগে চলে যাই, 180 সাথে থিটা যোগ করলে আমরা তৃতীয় চতুর্ভাগে আসি। আর চতুর্থ চতুর্ভাগে আসার জন্য এই যে এটাকে 270 ডিগ্রিকে কি লেখা যায়? 3 পাই বাই 2, কিন্তু এটা ভগ্নাংশ, তো এই জন্য আমরা এক্স অক্ষের সাথে হিসাবটা রাখি সব সময়, এই জন্য এটাকে আমরা 2 পাই মাইনাস থিটা বলি। আমি চাইলে সাইডে লিখে রাখতে পারতাম, কিন্তু আমি সাইডে লিখে রাখবো না, কারণ প্রত্যেকটা ম্যাথের জন্য আমি লিখে লিখে করব। হাতে কলমে খাতায় লিখে, এবং আমি যখন বোর্ডে বারবার লিখে বোঝাই, তখন আমিও ভালো বুঝি, তোমরাও ভালো বুঝো, পড়াশোনাটা ভালো হয়। তাহলে আবার একটু আমার সাথে সাথে, দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস থিটা, তার মানে পায়ের থেকে থিটা বাদ দিলে দ্বিতীয় চতুর্ভাগে চলে যায়। তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগ 2 পাই মাইনাস থিটা। বুঝতে পারছি থিটার মান কিভাবে বের করব? তাহলে দেখো, সব সময় থিটা এক্স অক্ষের সাথে নিয়ে নিছি। প্রথম চতুর্ভাগ সূক্ষ্মকোণ, দ্বিতীয় চতুর্ভাগ দেখো এক্স অক্ষের সাথে থিটা বাদ দিলে আমি দ্বিতীয় চতুর্ভাগে চলে যাই। আবার দেখো এই এক্স অক্ষের সাথে, মানে এইটার সাথে পাই মানে 180 ডিগ্রি, এর সাথে যোগ করলে আমি তৃতীয় চতুর্ভাগে চলে আসি। আবার এটা হচ্ছে 2 পাই মাইনাস থিটা, তার মানে এক্স অক্ষের সাথেই কিন্তু আমি হিসাবগুলো করে ফেলছি। তাহলে প্রথম চতুর্ভাগ সূক্ষ্মকোণ, দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস থিটা, তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস থিটা, চতুর্থ চতুর্ভাগ 2 পাই মাইনাস থিটা। বিষয়টা মনে রাখো, খাতার কোনায় লিখে রাখো, আমি মুছে ফেলবো, কারণ আমরা প্রত্যেকবার ম্যাথ করার সময় বিষয়টা বুঝবো। এবার বোর্ডের ম্যাথটা করি। বোর্ডের ম্যাথটাতে ফার্স্টে আমি এক লাইন করে ফেলি। ফার্স্টের লাইনটা হচ্ছে কট আলফার মান বের করতে বলছে, তাহলে এখানে থিটা হচ্ছে আলফা ইকুয়াল টু মাইনাস রুট ওভার 3। কট কত ডিগ্রির মান? রুট ওভার 3। আমরা কি জানি কট কত ডিগ্রির মান? রুট ওভার 3। কেউ কি বলতে পারবা? কট 30 ডিগ্রির মান রুট ওভার 3। কট 30 ডিগ্রির মান হচ্ছে রুট ওভার 3। এখন আমরা তো ডিগ্রি এককে প্রকাশ করতে পারবো না, আমাদের অবশ্যই রেডিয়ান একক লাগবে। তাহলে 30 ডিগ্রিকে রেডিয়ানে কি বলা হয়? 30 ইন্টু পাই বাই 180।
এখন তো তোমরা রেডিয়ানে কনভার্ট করা শিখে যাওয়ার কথা। শূন্য শূন্য কাটলো, এটা দ্বারা কাটলে 6, তার মানে হচ্ছে π/6। তাহলে দেখো আমি মাইনাস এই যে √3 পরিবর্তে cot π/6 লিখতে পারি। শুধু π/6 কিন্তু লিখতে পারি না, শুধু π/6 লিখতে পারি না। শুধু π/6 মানে হচ্ছে 30 ডিগ্রি, π/6 যে কথা 30 ডিগ্রি একই কথা। এখন এই 30 ডিগ্রি কি সাইনের 30 ডিগ্রি? যদি সাইনের 30 ডিগ্রি হয় সেই ক্ষেত্রে মান হবে হাফ। যদি কজের 30 ডিগ্রি হয় √3/2, তাহলে √3 অ্যাকচুয়ালি cot π/6 যদি হয় তাহলে আমি লিখতে পারি √3। তাহলে √3 এর পরিবর্তে যখন আমি ত্রিকোণমিতিক অনুপাত আনবো তখন কিন্তু আমার cot π/6 ই আনতে হবে, শুধুমাত্র π/6 আনলে হবে না। আচ্ছা, এইবার আসো, এই পর্যন্ত করার পরে আমাকে চিন্তা করতে হবে, এই যে দেখো তোমাকে একটা ব্যবধি দেওয়া আছে, এই ব্যবধিটা যদি তুমি চতুর্ভাগে সাথে সাথে অঙ্কন করে ফেলবা। 3π/2 কোথায়? এই যে এটা হচ্ছে 3π/2, 3π/2 এর থেকে আলফা বড়, 3π/2 থেকে আলফা বড়, এবং এই যে এটা হচ্ছে 2π, 2π থেকে আলফা ছোট। তার মানে আলফা আছে ফোর্থ কোয়াড্রেন্টে, চতুর্থ চতুর্ভাগে আছে হচ্ছে আমার আলফার মান। এই জন্যই দেখো এই যে কটের সামনে মাইনাস চিহ্ন আছে, কারণ আমরা জানি চতুর্থ এবং দ্বিতীয় চতুর্ভাগে কট ঋণাত্মক। যদি এইখানে ব্যবধি 360 ডিগ্রি বলে দিত, আলফার মান দুইটা বের হইতো, একটা চতুর্থ চতুর্ভাগ আর একটা দ্বিতীয় চতুর্ভাগ। কিন্তু এখন আমাদের শুধু চতুর্থ চতুর্ভাগ বের করলেই হয়ে যাবে। এবার চতুর্থ চতুর্ভাগে আলফার মান যখন আমি বের করব, একটু আগে আমি কি সূত্র শিখছি? চতুর্থ চতুর্ভাগের সূত্র হচ্ছে 2π - θ। তাইলে দেখো এই সূত্রটাকে কিভাবে অ্যাপ্লাই করতে হয়। এত বা cot আলফা ইকুয়াল টু, এই যে মাইনাস, এই মাইনাসের জন্যই তো আমি চতুর্থ চতুর্ভাগে গেছি। তাইলে এই মাইনাসের কাজ শেষ, এই মাইনাসের জন্যই আমি চতুর্থ চতুর্ভাগে গেছি, মাইনাসের কাজ শেষ। কট চতুর্থ চতুর্ভাগে থিটার মান কিভাবে লিখতে হয়? 2π মাইনাস এই যে এখানে থিটা হিসাবে আছে π/6, এই যে এইটাকে থিটা হিসাবে কনসিডার করতে হবে। তাহলে 2π - π/6, চতুর্থ চতুর্ভাগে থিটার সূত্র দিয়ে দিছি। মাইনাসটা কোথায় গেল? মাইনাসের জন্যই তো চতুর্থ চতুর্ভাগে গেলাম। চতুর্থ চতুর্ভাগে যাওয়ার ফলে চতুর্থ চতুর্ভাগে সূত্র দিয়ে দিলাম, তাহলে মাইনাসের কাজটা কি হয়ে গেল না? তাইলে তার মাইনাসটা থাকলো না। এইবার আসো থিটার মান বের করো। এবার cot আলফা ইকুয়াল টু cot থিটা হইলে তোমরা সূত্র জানো, অতএব আলফা ইকুয়াল টু 2π - π/6, এত বা আলফা ইকুয়াল টু 6 যদি লসাগু হয় 6 দুগুণে 12π - π, এত বা আলফা ইকুয়াল টু 11π/6। এই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে ব্যবধি দেওয়া থাকলে ব্যবধি অনুযায়ী তোমাকে অগ্রসর হতে হবে। ব্যবধি অনুযায়ী থিটা চতুর্থ চতুর্ভাগে, আমি চতুর্থ চতুর্ভাগের সূত্র দিছি, এবং চতুর্থ চতুর্ভাগের সূত্র দিছি বলে এই মাইনাসটা আর হবে না, কারণ এই মাইনাসের জন্যই কিন্তু আমার কট চতুর্থ চতুর্ভাগে চলে গেছে। যদিও তারা ব্যবধি দিয়ে দিছে, ব্যবধি না দিলে আমি দ্বিতীয় এবং চতুর্থ দুইটা চতুর্ভাগের চিত্রই অঙ্কন মানে থিটার মানে বের করে ফেলতাম। আরেকটা ম্যাথ দেখবো। তাহলে দেখো সেম আরেকটা ম্যাথ। এখন সাইন আলফার মান বের করতে হবে এবং ব্যবধি দেওয়া আছে। তাহলে ব্যবধিটা আগে দেখি, ব্যবধির আগে আগে কোশ্চেনটুকু দেখি। সাইন আলফার মান কি? ঋণাত্মক। তাহলে আসো আমরা একটা লাইন করে আসি। এত বা সাইন আলফা ইকুয়াল টু মাইনাস সাইন কত ডিগ্রির মান বলো তো? √3/2। সাইন 60 ডিগ্রির মান। 60 ডিগ্রিকে রেডিয়ানে নিলে কি হয়? 180 কে 60 দ্বারা ভাগ করো, 6 হয়, 3 হয়, π/3। সাইন π/3 এর মান হচ্ছে √3/2 পেয়ে গেলাম। এইবার আসো সাইন থিটার মান ঋণাত্মক। সাইন থিটা কোথায় কোথায় ঋণাত্মক? তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে সাইন থিটা ঋণাত্মক। তার মানে দুইটা চতুর্ভাগে আমার সাইনের মান বের করতে হবে। এবার আসো আমাদের ব্যবধিটা কি দেওয়া আছে? আমাদের ব্যবধি দেওয়া আছে π/2 থেকে থিটার মান বড় এবং 3π/2 থেকে থিটার মান ছোট। অর্থাৎ থিটা প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে থাকবে। থিটা দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগের মধ্যে থাকবে ব্যবধি অনুসারে। কিন্তু সাইন থিটার মান তো ঋণাত্মক, দ্বিতীয় চতুর্ভাগে তো সাইন ধনাত্মক, এই দুইটা চতুর্ভাগে সাইন ধনাত্মক, তাহলে তৃতীয় চতুর্ভাগে হচ্ছে সাইন ঋণাত্মক। তাহলে আমাদের থিটা কোথায় আছে? তৃতীয় চতুর্ভাগে আছে। তাহলে লিখবা যে অতএব ব্যবধি অনুসারে, এই যে পুরা কথাটা লিখতে হয়,
ব্যবধি অনুসারে আলফা দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। এই কথাটা লিখে নিবা, ব্যবধি অনুসারে আলফা দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে অবস্থিত। কিন্তু এখানে যেহেতু আলফার মান ঋণাত্মক, কিন্তু তৃতীয় চতুর্ভাগে আলফা ঋণাত্মক। বাস এই কথাটা বলা শেষ হবে। অতএব তুমি এবার সূত্র দিতে পারো, সাইন আলফা ইকুয়াল টু, তৃতীয় চতুর্ভাগের সূত্র কি বলতো? তৃতীয় চতুর্ভাগের সূত্র পাই প্লাস থিটা ছিল কিনা? তাহলে তৃতীয় চতুর্ভাগের সূত্র দিয়ে দাও। সাইন পাই প্লাস থিটার মান কত? পাই বাই 3। তাহলে মাইনাসটা কোথায় চলে গেল? মাইনাসের জন্যই তৃতীয় চতুর্ভাগে চলে আসছে। এত বা আলফা ইকুয়াল টু পাই প্লাস পাই বাই 3, এত বা আলফা ইকুয়াল টু লসাগু করো 3, তাহলে হচ্ছে 3 পাই প্লাস পাই ইকুয়াল টু 4 পাই বাই 3। এই হচ্ছে অ্যান্সার, এই হচ্ছে আলফার অ্যান্সার। আমি কি বুঝাইতে পারছি? তাহলে ব্যবধি অনুসারে যে চতুর্ভাগে যাবে সেই চতুর্ভাগে যাবে, এবং সূত্রটা মনে রাখতে হবে, তৃতীয় চতুর্ভাগ পাই প্লাস থিটা, দ্বিতীয় চতুর্ভাগ পাই মাইনাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগ 2 পাই মাইনাস থিটা। তাইলেই দেখবা কাজ হয়ে গেছে। এবার আমরা বড় সমাধানে যাব। দেখো 12 নম্বরের ঘ, এই ম্যাথটা একটু আগে বলছিলাম করাবো, এই ম্যাথটা দেখবো। প্রথমত ব্যবধান দেওয়া আছে 0 থেকে থিটার মান বড়, পাই বাই 2 থেকে ছোট, অর্থাৎ থিটা প্রথম চতুর্ভাগে আছে। এইখান থেকে কি কি ধরনের ম্যাথ পাই, কি কি ধরনের থিটার মান পাই, এটা আমি দেখাবো। এখানে ব্যবধি যদি তোমার মনে করো যে এইরকমটা থাকতো, ব্যবধি যদি মনে করো যে 0 থেকে থিটা বড়, 2 পাই থেকে থিটা ছোট, অর্থাৎ 4টা চতুর্ভাগেই যদি থাকতো, সেই ক্ষেত্রে কি মান পাইতাম সেটাও আমরা দেখাবো। এমন একটা ম্যাথ, এই ম্যাথের মাধ্যমে আমরা এই পুরো টপিকটা বুঝে যাব। এরপরে আরো 2-1টা ম্যাথ করাবো। 1 নাম্বার কথা গেল। 2 নাম্বার কথা, তোমাকে যখন সমাধান বের করতে বলবে, মাইন্ডেড, সমাধান যখন বের করতে বলবে, তখন হচ্ছে চেহারা মিলাই দিতে হবে। একটা ম্যাথ বুঝো, 100 ম্যাথ করো। 100 ম্যাথের সমাধান মুখস্থ করে তুমি পারবা না, চেহারা মিলাই দিতে হবে। এখন এই ম্যাথটাকে সমাধান করার সিস্টেম আছে 2টা। প্রথমত তুমি সাইন কজে ভাঙ্গায়া দিতে পারো, অথবা টেন এবং কটের মধ্যে রাখাই সমাধান করতে পারো। দুই ক্ষেত্রেই অ্যান্সার মিলবে। যেভাবেই করো, এখানে সাইন এবং কট আছে, তোমাকে হয় এখানে টেন এবং কট আছে, তোমাকে হয় টেন থিটায় কনভার্ট করতে হবে অথবা কট থিটায় কনভার্ট করতে হবে। আর যদি সাইন কজে ভেঙে দাও, তাহলে হয় শুধুমাত্র সাইনে আনতে হবে অথবা কজে আনতে হবে। দুই ভাবেই তুমি সমাধান করতে পারো। তোমাদের গাইড সলিউশনে সাইন কজে ভেঙে সমাধান করছে, ইটস ওকে, ওই সমাধানটা আছে। আমি একটু টেন থিটার মাধ্যমে চেষ্টা করি, দেখি পারি কিনা। তাইলে টেন থিটা থেকে সরাসরি কট থিটায় যাওয়া যায় কি করে দেখো, আমি চেহারা মিলাই দেই। এত বা এখানে কত আছে? টেন থিটা প্লাস এই কট থিটাকে 1/10 থিটা লেখা যায় ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই √3। এত বা টেন থিটা দ্বারা লসাগু করে দাও, লসাগু করলে এখানে হয়ে যাবে টেন স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই √3। এত বা ক্রস গুণ করে দাও, টেন স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু, আচ্ছা ক্রস গুণ যখন করব তখন এই যে টেন স্কয়ার থিটা প্লাস 1 এর সাথে √3 গুণ হবে না? এত বা √3 দ্বারা গুণ করে দিব ইকুয়াল টু 4 টেন থিটা। সব বাম সাইডে নিয়ে আইসা গুছাও, তাহলে √3 টেন স্কয়ার থিটা মাইনাস 4 টেন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। কথা কি বুঝতে পারছো? এই যে √3 টেন স্কয়ার থিটা এবং 1 এর সাথে গুণ করলে √3, 4 টেন থিটাকে এই সাইডে আইনা মাঝখানে বসাই দিছি। এইবার দেখো কি করা যায়, এইবার কি করা যায়। এই যে √3, এই যে √3, আমরা কি জানি? ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটাকে মিডল টার্ম করার জন্য এই যে x এর সহগ a এবং কনস্ট্যান্ট c কে গুণ করতে হয়, গুণ করে তারপরে মিডল টার্ম করতে হয়। এখানে x স্কয়ারের সহগ আছে √3 ইনটু কনস্ট্যান্ট হিসাবে আছে √3। একে যদি গুণ করে দাও তাহলে পেয়ে যাব 3। এবার 3 কে যদি ভাঙো, 3 কে 3, 3 কে 3, তাহলে এত বা √3 টেন স্কয়ার থিটা মাইনাস 3 টেন থিটা মাইনাস টেন থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। দেখো মিডল টার্ম করা শেষ।
মিডল টার্ম করা শেষ। এইবার ঘটনা আসো, এত বা এইবার প্রথম অংশ থেকে রোড থ্রি টেন থিটা কমন যায়। রোড থ্রি টেন থিটা কমন গেলে থাকবে একটা টেন থিটা মাইনাস কমন নেওয়ার আরেক নাম ভাগ করা। কমন নেওয়ার আরেক নাম ভাগ করা। থ্রি টেন থিটাকে যদি তুমি রোড থ্রি টেন থিটা দ্বারা ভাগ করে দাও, টেন থিটা কাটবে, রোড থ্রি দ্বারা থ্রি কে কাটলে একটা রোড থ্রি থাকবে, তাহলে এখানে কি থাকে রোড থ্রি। এখানে মাইনাস ওয়ান কমন যায়, তাহলে থাকে টেন থিটা প্লাসে মাইনাসে মাইনাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো। এত বা তাহলে আমি কি পাচ্ছি, টেন থিটা মাইনাস রুট ওভার থ্রি, এই একটা অ্যান্সার পাচ্ছি। আরেকটা পাচ্ছি রুট ওভার থ্রি টেন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। দেখো মিডল টার্ম ভাগ শেষ, যেটাই করলাম করে অ্যান্সার শেষ পেয়ে গেছি। এবার আমাকে হয় অথবা করতে হবে, তাহলে এই যে এইখানে চলে আসো, এইখানে চলে আসো, হয় অথবা করার জন্য এখানে চলে আসো। তাহলে হয় টেন থিটা মাইনাস রুট ওভার থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে আমি যদি সরাসরি লিখি, তাহলে টেন থিটা হয় টেন থিটা ইকুয়াল টু রুট ওভার থ্রি। এইবার দেখো তো থিটার মান প্রথম চতুর্ভাগে বলছে কিনা, সূক্ষ্মকোণ বলছে যেহেতু, তাহলে টেন থিটা কোন কোন চতুর্ভাগে ধনাত্মক। আচ্ছা আচ্ছা, প্রথমে বইয়ের ম্যাথটা করে নেই, মানে তোমাকে যেটা দেওয়া আছে ব্যবধি অনুসারে থিটা কোথায় আছে, পাই বাই টু, জিরো থেকে বড় পাই বাই টু থেকে ছোট, অর্থাৎ প্রথম চতুর্ভাগ। তো সরাসরি সূক্ষ্মকোণের মান বের হয়ে যাবে, কাজ শেষ। তাহলে এত বা টেন থিটা ইকুয়াল টু টেন 60 ডিগ্রির মান, তাহলে 60 ডিগ্রি মানে কি পাই বাই থ্রি, অতএব থিটা ইকুয়াল টু কত পাচ্ছি, পাই বাই থ্রি। এই হচ্ছে একটা থিটার মান পাইছি, এই হচ্ছে একটা থিটার মান পাইছি। আরেকটা থিটার মান বের করে নেই, তাহলে আরেকটা থিটার মান এবং সরি এটা এবং না অথবা, এবং কিন্তু হবে না, এবং অথবার মধ্যে পার্থক্য আছে। আমি যখন তোমাদের হায়ার ম্যাথের ষষ্ঠ চ্যাপ্টারটা দিব অসমতা, সেখানে দেখাবো। এইখান থেকে যদি আমি করি তাহলে দেখো তো কত পাই, টেন থিটা ইকুয়াল টু মাইনাস ওই সাইডে গেলে প্লাস, দ্যাট মিন্স ওয়ান বাই রুট ওভার থ্রি। টেন কত ডিগ্রির মান, ওয়ান বাই রুট ওভার থ্রি। টেন কত ডিগ্রির মান, ওয়ান বাই রুট ওভার থ্রি। টেন 30 ডিগ্রির মান, তাহলে টেন থিটা ইকুয়াল টু টেন পাই বাই সিক্স। অতএব থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স। সরাসরি দেখো আমি দুইটা অ্যান্সার পেয়ে গেছি, কাজ শেষ। সরাসরি দুইটা অ্যান্সার পাইছি, তাহলে আমার অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হবে থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স কমা পাই বাই থ্রি। এই হচ্ছে অ্যান্সার। কিন্তু আমি বলছিলাম আরো বিভিন্নভাবে অ্যান্সার দেখাবো। যদি তোমাকে ব্যবধি না দেয়া থাকতো তাইলে অ্যান্সার বের হইতো কয়টা, আমি বলছি তাইলে অ্যান্সার বের হইতো চারটা। কারণ টেন থিটার মান যে পজিটিভ আসছে, টেন প্রথম চতুর্ভাগে পজিটিভ, তৃতীয় চতুর্ভাগেও পজিটিভ। আমি এই সাইড মুছে দেই, সমাধানটা মুছে দেই। যদি তোমাকে ব্যবধি দেয়া থাকতো, যদি ব্যবধিটা দেয়া থাকতো হচ্ছে জিরো থেকে থিটার মান বড় এবং টু পাই থেকে থিটার মান ছোট, তাইলে দেখো এই যে এইখানে তুমি প্রথম চতুর্ভাগের জন্য বের করছো, তাইলে আমি তৃতীয় চতুর্ভাগের জন্য বের করতাম। তৃতীয় চতুর্ভাগে টেন থিটা ইকুয়াল টু টেন পাই বাই থ্রি, অথবা টেন থিটা ইকুয়াল টু টেন। তৃতীয় চতুর্ভাগের সূত্রটা কি বলতো, পাই প্লাস থিটা না, তখন তোমার লিখতে হইতো পাই প্লাস পাই বাই থ্রি, অথবা থিটা ইকুয়াল টু এই যেটাকে একবারে লসাগু করো, তাহলে হচ্ছে থ্রি পাই প্লাস পাই, অথবা থিটা ইকুয়াল টু ফোর পাই বাই থ্রি। তখন কিন্তু এইটাও একটা গ্রহণযোগ্য অ্যান্সার হইতো। শুধু তাই না, এই যে টেন থিটা ইকুয়াল টু ওয়ান বাই রুট ওভার থ্রি মান পাইছি পাই বাই সিক্স, এইটাও তৃতীয় চতুর্ভাগে মান বের করা লাগতো। অর্থাৎ ব্যবধি যখন তোমাকে পুরো 360 ডিগ্রি দেওয়া থাকবে, তখন টেন থিটার মান ধনাত্মক আসছে, সাথে সাথে তুমি পাই বাই থ্রি বসাই দিয়ে খুশি হবা, সেটা হইলে হবে না। কারণ টেন থিটার মান তৃতীয় চতুর্ভাগেও ধনাত্মক আসতে পারে, সেই মানটাও বের করে দেখাইতে হবে। এই ক্ষেত্রেও সেম কাজই করতে হবে। কথা কি বুঝাইতে পারছি? চলো তাহলে ব্যবধি যখন বেশি দেওয়া থাকে তখন কিভাবে করব। দেখো একটা ম্যাথ, সাইন এবং কজে আছে, সমাধান করে থিটার মান বের করতে হবে। থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, 2 পাই থেকে ছোট, অর্থাৎ থিটার মান চারটা চতুর্ভাগেই থাকতে পারে। প্রথম কাজ হচ্ছে সমাধান করে থিটার মান বের করা, এরপরে চতুর্ভাগের হিসাব করা। এত বা তাহলে সমাধানের ক্ষেত্রে আমি কি বলছি, চেহারা মিলাইতে হবে, একই রকম চেহারা আনতে হবে। এইখানে সাইন এবং কজ আছে, সাইনের মধ্যে স্কয়ার আছে,
কজের মধ্যে স্কয়ার নাই, তাহলে অবেদের সূত্র অনুযায়ী সাইনকে কজে কনভার্ট করে দেওয়া যায়। তাহলে দেখো 2 ইনটু সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা, সূত্র কি ভুলে গেছো? সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কয়ার থিটা ইকুয়াল টু আমি কি লিখতে পারি? 1 মাইনাস কজ স্কয়ার থিটা লিখতে পারি না? এগুলো এখন মনে করায় দেওয়া কিন্তু লজ্জাজনক ব্যাপার। তাহলে দেখো 1 মাইনাস কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 0। এতবা 2 দ্বারা গুণ করে দাও, 2 একে 2 মাইনাস 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা ইকুয়াল টু 0। একটু গুছাও, মাইনাস 2 কজ স্কয়ার থিটা প্লাস 3 কস থিটা প্লাস 2 ইকুয়াল টু 0। মাইনাস দ্বারা গুণ করে দিলে 2 কজ স্কয়ার থিটা মাইনাস 3 কস থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। মিডল টার্ম করব, 2 কজ স্কয়ার থিটা, প্রথমটার চিহ্ন হবে মাইনাস, পরেরটার চিহ্ন ডেফিনেটলি প্লাস হবে, পরে হবে মাইনাস 2 ইকুয়াল টু 0। ত্রিকোণমিতির ক্ষেত্রে মিডল টার্মের চিহ্নটা মিলাই নিবা। কিভাবে মিডল টার্মের চিহ্নটা মিলাইতে হয়? এইখানে যে চিহ্ন আছে এইখানে হুবহু সেই চিহ্নই হবে, আর এই চিহ্নটা হবে এইটা আর এইটা, মানে এই চিহ্নটা এবং এই চিহ্নটা গুণ করে যা হয়, এইখানে মাইনাস আছে এইখানে মাইনাস আছে, সুতরাং মাইনাসে মাইনাসে প্লাস। এইবার তুমি মিডল টার্ম করো, এইখানে আছে 2 এখানে আছে 2, 2 ইনটু 2 ইকুয়াল টু 4, 4 কে মিডল টার্ম করব, করে আমার 3 cos থিটা বানাইতে হবে। 4 কে দুই ভাগে ভাঙা যায়, 2 এবং 2 তে ভাঙা যায়, 4 অক্ষে 4, 4 অক্ষে 4, 4 এবং 1 এ ভাঙা যায়। এবার 2 এবং 2 তে যদি ভাঙাই তাহলে দেখো একটা মাইনাসের 2 আর একটা প্লাসের 2, কাটাকাটি করলে 0 হয়ে যায়, 3 কিন্তু মিলে না, তাইলে আমাকে এই যে এইটাতে ভাঙতে হবে। তা না হলে অনেক সময় দেখবা তুমি মিডল টার্ম ঠিকই করছো কিন্তু অ্যান্সার মিলতেছে না, সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে বিপদে পড়ে যাবে। এই জন্য ত্রিকোণমিতির ক্ষেত্রে সাধারণত চিহ্নটা মিলাই না উত্তম। তাহলে দেখো আমি এটাকে কি লিখতে পারি? মাইনাস 4 cos থিটা, এই যে দেখো অটোমেটিক ভাবে মিলে গেছে, প্লাস cos থিটা। মাইনাস 4 cos থিটা থেকে তুমি যদি প্লাস cos থিটা বাদ দাও তাহলেই তো মাইনাস 3 cos থিটা হয়। এইবার কমন নাও, এত বা দেখো এইখান থেকে 2 কমন যায় এবং cos থিটা কমন যায়, তাহলে থাকে হচ্ছে একটা cos থিটা, মাইনাস এইখান থেকে থাকে শুধুমাত্র 2, প্লাস এখান থেকে 1 কমন নিলে থাকে cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0। এত বা তাহলে দেখো কি লেখা যায়? cos থিটা মাইনাস 2, আরেকটা লেখা যায় হচ্ছে 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। এইবার তোমাকে হয় এবং অথবা করতে হবে, হয় এবং অথবাতে আসো। হয় cos থিটা মাইনাস 2 ইকুয়াল টু 0, এত বা cos থিটা ইকুয়াল টু 2। এবার এখানে একটা কথা মনে রাখো, cos থিটা এবং sin থিটার মান কখনোই 1 থেকে বড় হবে না, কখনোই -1 থেকে ছোট হবে না, তাদের গ্রাফটা এরকম হয়, এই যে সাইন গ্রাফ এইটা আর cos এর গ্রাফ এইখান থেকে শুরু হয়। এই জন্য cos থিটা এবং sin থিটার মান সব সময় -1 থেকে +1 এর মধ্যে থাকবে, -1 থেকে +1 এর মধ্যে থাকবে। তাহলে cos এবং sin এর সর্বোচ্চ মান +1, সর্বনিম্ন মান -1, এর মধ্যে অনেক কিছু হতে পারে কিন্তু এর বাহিরে যাবে না। আমরা এখানে cos থিটার মান কত পাইছি? 2 পাইছি, যা গ্রহণযোগ্য নয়, যা গ্রহণযোগ্য নয়। কারণটা বলে দিবা, cos থিটার মান -1 থেকে +1 এর মধ্যে সীমাবদ্ধ। একটা কাজ গেল। অথবা এই যে আরেকটা আছে, অথবা দেখো 2 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0, এটাকে যদি আমি একবারে লিখি তাহলে cos থিটা ইকুয়াল টু -1/2। 1 ওই সাইডে গেলে মাইনাস হয়ে যায়, 2 ভাগ হয়ে গেছে, তাহলে আমি আরেকটু কাজ করে নেই। এত বা cos থিটা ইকুয়াল টু, মাইনাসটা থাকলো, cos কত ডিগ্রির মান হাফ? cos 60 ডিগ্রির মান হাফ। 60 ডিগ্রিকে লেখা যায় π/3, অবশ্যই cos লিখতে হবে, তাইলে cos π/3, cos π/3। এইবার আসো, cos এর মান 4টা চতুর্ভাগেই থাকতে পারে, এর মধ্যে কোন কোন চতুর্ভাগে cos ঋণাত্মক তোমরা জানো না? প্রথম এবং চতুর্থ চতুর্ভাগ হচ্ছে cos ধনাত্মক,
কারণ প্রথম চতুর্ভাগ সবার জন্য অল পজিটিভ এবং চতুর্থ চতুর্ভাগ কজের জন্য। তার মানে কজ ঋণাত্মক হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে, মানটা আমার বের হবে দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। এখানে তোমাকে একটু কথা লিখতে হবে। কথাটা এভাবে লিখতে হবে, ব্যবধি অনুসারে কজ চারটা চতুর্ভাগেই থাকতে পারে, কিন্তু cos থিটার মান ঋণাত্মক দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে। এই কথাটা লেখার পরে এরপরে তুমি লিখে দিবা অতএব অতএব দ্বিতীয় চতুর্ভাগে, অতএব দ্বিতীয় চতুর্ভাগে আমি সরাসরি লিখে দিই cos থিটা ইকুয়াল টু মাইনাস চলে যাবে, কারণ মাইনাসের জন্য সূত্র হবে দ্বিতীয় চতুর্ভাগের সূত্র তুমি কি জানো, পাই মাইনাস থিটা। তাহলে পাই মাইনাস থিটার মান কত, পাই বাই 3। আমি ক্যালকুলেশনটা শেষ করি। আরেকটা কোথায় পাবো, তৃতীয় চতুর্ভাগে। তৃতীয় চতুর্ভাগে তৃতীয় চতুর্ভাগে সূত্রটা কি হবে, cos থিটা ইকুয়াল টু cos পাই প্লাস পাই বাই 3। এইবার আসো ক্যালকুলেশন করো, অতএব থিটা ইকুয়াল টু পাই মাইনাস পাই বাই 3। এখানে কি হবে, অতএব থিটা ইকুয়াল টু পাই প্লাস পাই বাই 3। এবার এখানে একটু লসাগু করে দাও তো, লসাগু করলে হচ্ছে 3, উপরে হবে 3 পাই মাইনাস পাই ইকুয়াল টু আমি লিখতে পারি 2 পাই ডিভাইডেড বাই 3। এই যে একটা মান পাইছি। আর এইখানে দেখো লসাগু করলে হবে 3 লসাগু 3 পাই প্লাস পাই ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড বাই 3। তাইলে দেখো এই যে থিটার দুইটা মান পাইছি। এই সমীকরণ থেকে থিটার দুইটা মান পাইছি, একটা হচ্ছে 2 পাই বাই 3 আর একটা 4 পাই বাই 3। একটা পাইছি দ্বিতীয় চতুর্ভাগে আর একটা পাইছি তৃতীয় চতুর্ভাগে। এইটাই অ্যান্সার হবে। আর একটু কথা আছে, দেখা যায়, কিন্তু আজকের ক্লাসটা কি একটু ঝাপসা হচ্ছে, কেন এমন হচ্ছে বুঝলাম না ফোনটা। আচ্ছা, এখন ঘটনা হচ্ছে দুইটা অ্যান্সার করে দিয়ে আসবো, অনেক সময় চারটা অ্যান্সার বের হবে, কিন্তু এটা কিছু শুদ্ধি পরীক্ষা করতে হয়, সাধারণত আমরা করি না। এই যে 2 পাই বাই 3 এই সাইনের জায়গায় থিটার জায়গায় বসাবা এবং কজের জায়গায় বসাবা, বসাইলে যদি 0 হয় তার মানে এইটা দ্বারা শুদ্ধি পরীক্ষা হয়ে গেল। আরেকবার 4 পাই বাই 3 এই থিটার জায়গায় বসাবা, ক্যালকুলেটরে বসাইলেই হয়, সাইন স্কয়ার থিটার জায়গায় 4 পাই বাই 3 এটার জায়গায় 4 পাই বাই 3। দুইটা মান দ্বারাই যদি সিদ্ধ হয়, স্যাটিসফাইড হয়, তাহলে দুইটা মানই গ্রহণযোগ্য হবে। অনেক সময় একটা মান গ্রহণযোগ্য হয় না, সেই ক্ষেত্রে অ্যানসারে ফাইনাল অ্যানসারের ক্ষেত্রে ওই মানটা লেখা যায় না। এই ধরনের টার্ম খুব কম আসে, তারপর একটু বলে দিলাম যে শুদ্ধি পরীক্ষাটা করতে হয়। তো সমাধান এইভাবেই সমাধান করতে হবে, বাস চেহারা মিলাবো। এই পর্যন্ত আসার পরে চতুর্ভাগ বের করা এইভাবেই করতে হবে। আরো কি ম্যাথ দেখাবো, দেখি আর একটা দেখানো যায় কিনা। দেখো 13-র 6 নাম্বার আরেকটা ম্যাথ। এরপরে তোমরা শুধু সমাধান করবা, এই জন্য এগুলো আমি যখন সৃজনশীল করাবো, সৃজনশীল এই টাইপগুলো পাইলে আরো দেখবো। আর তোমরা ক্লাস করার পরে কেউ যদি মনে করো আরো 2-4টা ম্যাথ করা দরকার, তোমরা আমাকে কমেন্টসে জানাইও, আমি অবশ্যই তখন করে দিব। এখানে একটু থিটার মানটা দেখো, এখানে বলছে থিটার মান 0 ডিগ্রি থেকে বড় হতে পারে, আবার 0 ডিগ্রি সমানও হতে পারে, 2 পাই থেকে ছোট, অর্থাৎ থিটা হচ্ছে এই চারটা চতুর্ভাগের মধ্যেই থাকবে। শুধু তাই না, এটা তো 2 পাই হইলেও গ্রহণযোগ্য হবে, 0 ডিগ্রি হইলেও গ্রহণযোগ্য হবে। তার মানে থিটার মান হচ্ছে 0 থেকে 360 এর মধ্যে সকল মান গ্রহণযোগ্য। আগের ব্যবধিটাতে কিন্তু 0 ডিগ্রি গ্রহণযোগ্য হইতো না, কারণ 0 ডিগ্রি থেকে থিটার মান বড় ছিল এবং 360 ডিগ্রি থেকে থিটার মান ছোট ছিল। এখন 0 ডিগ্রিও গ্রহণযোগ্য হবে, 360 ডিগ্রিও গ্রহণযোগ্য হবে। তো দেখা যাক ম্যাথটা কিভাবে সলিউশন করা যায়। এইবার অনেক জ্ঞানী গুণী লোক আছেন, বা সবাই সাধারণভাবে কি চিন্তা করবা, যে এইখানে আমি একটু নিচে লিখে নিই 2 sin x cos x ইকুয়াল টু sin x। তো অনেকেই চিন্তা করবা sin x কাটা, তাইলে থাকলো 2 cos x ইকুয়াল টু 1, অতএব cos x ইকুয়াল টু হাফ। তখন তুমি মনে মনে খুশি হবা, বাহ সমাধান করে ফেলছি, অ্যানসার তো বের করে ফেলছি, কাজ শেষ। কিন্তু জানো ত্রিকোণমিতিতে তুমি যদি একটা অনুপাত কেটে দাও, তুমি একটা থিটার মান হারাই ফেলবে, একটা থিটার মান কমে যাবে। এই জন্য ত্রিকোণমিতিতে অনুপাত কাটতে হয় না। যদি sin x কাটার পরে সমীকরণের মধ্যে সাইন থেকে যায়, সেই ক্ষেত্রে তুমি কাটতে পারবা, না হলে সাইন বা কজ কোনো অনুপাতই কাটতে পারবা না। তাহলে দেখো এটা কি করতে হবে, 2 sin x cos x
এই সাইন এক্সটাকে বাম সাইডে নিয়ে আসলে মাইনাস সাইন এক্স ইকুয়াল টু 0, এত বা এইবার দেখো 2 থাকলো, 2 কেও কাটতে পারবা না, সাইন এক্স কে যদি কমন নাও তাহলে কি থাকে 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। এই 2 যদি ওই সাইডে যাইতো তাহলে 2 কিন্তু 0 হয়ে যাইতো, কিন্তু ত্রিকোণমিতিতে চাইলেই কেটে দেওয়া যায় না, তাহলে থিটার মান কমে যাবে, একটা থিটার মান কম পাবা। তাহলে এত বা দেখো উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেছে, তাহলে হয় sin x ইকুয়াল টু 0 অথবা 2 cos x মাইনাস 1 ইকুয়াল টু 0। এবার ঘটনা আসো, sin x ইকুয়াল টু 0, এইখান থেকে তুমি কয়েকটা জিনিস জানো। x ইকুয়াল টু sin 0 ডিগ্রির মান 0, sin 180 ডিগ্রির মান 0, sin 2 পাইয়ের মান 0, এই তিনটা মানই গ্রহণযোগ্য হিসাবে নিতে হবে। কারণ সাইনের গ্রাফ যদি তোমরা দেখে থাকো, এই যে sin 0 থেকে শুরু হয়, এই যে এটা হচ্ছে সাইনের 90 ডিগ্রি, এই যে এটা হচ্ছে সাইনের 180 ডিগ্রি, এই যে আবার যায়, এই যে এটা হচ্ছে সাইনের 360 ডিগ্রি। দেখো এই যে এখান থেকে এই পর্যন্ত 180 ডিগ্রি, আবার 180 ডিগ্রি, এই যে আবার আইসা মনে করো এই যে এটা আবার হচ্ছে 720 ডিগ্রি। এই পজিশন গুলাতে সাইনের মান 0 থাকে। এটা 90 ডিগ্রি হইলে এটা হবে 270 ডিগ্রি, এটা 360 হইলে এটা হবে 450 ডিগ্রি। এইভাবে মনে করো যে টপ পয়েন্ট গুলাতে সাইনের মান সর্বোচ্চ হয়, এবং 0 ডিগ্রি, 180 ডিগ্রি, 360 ডিগ্রি, 720 ডিগ্রি। অর্থাৎ আমি যদি হিসাব করি 0, পাই, 2 পাই, 3 পাই, 4 পাই, 5 পাই, 6 পাই, প্রত্যেকটা ক্ষেত্রে সাইনের মান 0। তো আমাকে তো গ্রহণযোগ্য হিসাবে নিতে বলছে 0 এবং সর্বোচ্চ 2 পাই অর্থাৎ 360, অর্থাৎ সাইনের তিনটা মানই গ্রহণযোগ্য হবে। এখানে 0 গ্রহণযোগ্য হবে, পাইও গ্রহণযোগ্য হবে, 2 পাইও গ্রহণযোগ্য হবে। এবার এইখানে চলে আসো, এইখান থেকে cos x ইকুয়াল টু লেখা যায় হচ্ছে হাফ, এত বা cos x ইকুয়াল টু cos কত ডিগ্রির মান না হাফ, 60 ডিগ্রির মান হাফ। তাহলে এটাকে কি লেখা যায় cos পাই বাই 3, পাই বাই 3 মানে 60 ডিগ্রি। এইবার দেখো এইটা হচ্ছে ধনাত্মক অ্যাঙ্গেল। cos কোন কোন চতুর্ভাগে ধনাত্মক আমরা জানি, cos প্রথম এবং চতুর্থ চতুর্ভাগে ধনাত্মক। তাহলে এখানে লিখতে হবে অতএব প্রথম চতুর্ভাগে, তখন সরাসরি করে ফেলবা cos x ইকুয়াল টু cos পাই বাই 3 বা x ইকুয়াল টু পাই বাই 3। কিন্তু যখন চতুর্থ চতুর্ভাগ লিখবা তখন কিন্তু আবার ঘটনা, চতুর্থ চতুর্ভাগে যখন তুমি লিখবা তখন তোমাকে লিখতে হবে cos x ইকুয়াল টু cos, চতুর্থ চতুর্ভাগের সূত্র আমরা কি জানি, 2 পাই মাইনাস থিটা, থিটার মান কত পাই বাই 3, এত বা x ইকুয়াল টু 2 পাই মাইনাস পাই বাই 3, এত বা x ইকুয়াল টু, এই যে লসাগু যায় না, লসাগু হচ্ছে 3 দুগুণে 6 পাই মাইনাস পাই, অতএব x ইকুয়াল টু 5 পাই বাই 3। এই হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো অ্যান্সার হিসাবে আমি কয়টা পাচ্ছি, অ্যান্সার হিসাবে প্রথম আমি পাচ্ছি 0 ডিগ্রি, এরপরে পাচ্ছি হচ্ছে আমি পাই বাই 3 ডিগ্রি, এরপরে আমি পাচ্ছি হচ্ছে পাই, এরপরে আমি পাচ্ছি হচ্ছে 5 পাই বাই 3, এরপরে আমি পাচ্ছি 2 পাই। আমি চেষ্টা করলাম ছোট থেকে বড় সাজানোর জন্য। তোমরা যদি 0 পাই, 2 পাই, পাই বাই 3 এবং 5 পাই বাই 3 এইভাবে লেখো তাইলে অ্যান্সার হয়ে যাবে। আশা করি সমাধানে থিটার মান কিভাবে বের করতে হয় আমি তোমাদের বোঝাইতে পারছি। জাস্ট জেনারেল ম্যাথের মধ্যে সমাধান করব, চেহারা মিলাই দিব, এরপরে শুধু চতুর্ভাগ অনুযায়ী প্রত্যেকটা ঘরে থিটার মান বের করতে হবে। যেমন এইখানে পায়ের মান ধনাত্মক আসছে, সো তুমি তো শুধুমাত্র পাই বাই 3 লেখা দিলেই অ্যান্সার হয়ে যাইতো জেনারেল ম্যাথে, কিন্তু এই ক্ষেত্রে তা হবে না। এই ক্ষেত্রে হচ্ছে চতুর্থ চতুর্ভাগ যেহেতু ব্যবধির মধ্যে আছে, তাহলে চতুর্থ চতুর্ভাগের মানটাও তোমাকে বের করে দেখাইতে হবে। এই হচ্ছে হায়ার ম্যাথের 8.3 সর্বশেষ টপিক। এর পরবর্তীতে সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আবার আসবো। তো সুস্থ থাকো, ভালো থাকো। আশা করি সবগুলা লেকচার যদি দেখো তাহলে ত্রিকোণমিতির হায়ার ম্যাথ সেকশনের ম্যাথ নিয়ে তোমার প্রবলেম হওয়ার কথা না। আমি ওইভাবে চেষ্টা করছি, বাকিটা কতটুকু সফল হয়েছি জানি না। তোমরা কেউ যদি ফুল লেকচার দেখে থাকো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবা অ্যাকচুয়ালি তোমাদের জন্য হেল্পফুল ছিল কিনা। আল্লাহ হাফেজ, সুস্থ থাকো, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া রইল।